আজকের প্রজন্মকে আমি, হে বাবারা, হে আমার ছেলেরা, নাতিরা, তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো। এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না, পৃথিবীর কোন জাতির ইতিহাসে 9 মাসে এত যুদ্ধ, এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে। এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই, আর আমরা বলবো হা হা হা, আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব। নো, এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে, 71 থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ। এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে? এখন এনসিপির যে ইমেজ, এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনূস নিজে, যে এরা তো আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না। এটা উনি বুঝতে পেরেছেন। বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল, হাতটাকে সরাই নিছেন। তো এনসিপি হাত সরাই নেওয়া, এনসিপি মানে হয়ে গেছে, তারা পাজলড হয়ে গেছে যে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্ট। এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায়, এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট, শুনেন, একটা গভর্নমেন্ট 1 বছর ছিল, তারা তো খুব অসাধারণ অসাধারণ ভালো কাজ করছে, মানুষ তার মানে বিভিন্ন রাস্তার মাথায় মূর্তি বানিয়ে রাখবে, তা তো আর না। ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে। তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায়, যে আমি যখন চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো। যদি দেশে থাকি আমাকে কে থাকতে দিবে, বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে। 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। এখন হয়তো এই গভর্নমেন্ট চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে, একটা সমালোচনা আছে, সেটা হচ্ছে যে সরকার মবই ঠেকাতে পারে না, সে সরকার নির্বাচনের দিন, ভোটের দিন মব ঠেকাবে কিভাবে? মব ঠেকাতে পারে না কথাটা অন্যভাবে বলেন। আচ্ছা, আসলে সরকারকে মব ঠেকাতে চেয়েছিল? সরকারকে কখনো মব ঠেকাতে চেয়েছিল? আপনি এই কথাটা বলেন। আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি। এই 32 নম্বর যেদিন ভাঙলো আগের বার, আচ্ছা, 32 নম্বর ফেরানোর জন্য সরকার চেষ্টা করছিল, কয় নাই তো। মবে বাংলাদেশে মব আগে 5 থেকে 8 আগস্ট, ওই সময় কথা বাদ রাখেন। এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো 32 নম্বর ভাঙা দিয়া। সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই। এবং সর্বশেষ এবার 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, একজন রিক্সাওয়ালা গুলো ফুল দিয়ে তাকে ধরে পিটাইলেন, একজন মহিলাকে ধরে আপনারা বেজ্জতি করলেন, অনেক কিছু করলেন। সরকারকে ফেরানোর চেষ্টা করছে। আচ্ছা, রিক্সাওয়ালার কথা ধরেন, রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে, উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না, পলিটিক্যাল পার্টির লিডার না, উনি কি আওয়ামী লীগের বর্তমান সভাপতি? তা তো না, উনি একজন রিক্সা চালক। উনি একটা ফুল নিয়ে গেছেন, উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো, সে তাকে ধরে চট থাপড় মারলো, গণপিটুনি দিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেল? রিক্সাওয়ালাকে, যে মার খেলো তাকে ধরে নিয়ে গেল। অন্যদেরকে ধরছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 15 আগস্ট ফুল দেয়া যাবে কি যাবে না এরকম কোন নির্দেশনা কিন্তু ছিল না। কিন্তু ওদিকে আপনার প্রেস সচিব যে বলছে ফুল দেওয়া যাবে না। প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশ বলছে, শুনছি ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে। প্রেস সচিব তো গভর্নমেন্ট, বিরাট গভর্নমেন্ট। সে আসবে, আমি যেতে চাই একটু ফজলুর রহমান আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3টি বিষয় কি এক সূত্রে গাঁথা, নাকি এই 3টি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল? প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকাকে এই 24-এ এসে নতুন করে বয়ান দেয়া হচ্ছে, নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে। এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী না আওয়ামী লীগ পুরো দায়ী? আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন। এক হলো মুক্তিযুদ্ধ, 2 বঙ্গবন্ধু, 3 আওয়ামী লীগ, এই 3টা কথা আপনি জিজ্ঞাসা করছেন। এর আগে আরেকটা কথা আছে, সেটা হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের নির্যাস হইল মুক্তিযুদ্ধ, 9 মাস। কেন আমরা 9 মাসকে মুক্তিযুদ্ধ বলি, এর আগেরটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না। কারণ জমিটা আমারই ছিল, 9 মাসে এই জমিটা সিএসআরএস আমার ছিল, আমরা এটা মুক্ত করছি 9 মাসে। আমরা করেছি নতুন যে মুক্তিযুদ্ধ। আর হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের কিন্তু বাঙালির 1000 বছরের স্বাধীনতার সংগ্রাম। এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা, এইগুলো আমি বলবো না, আপনার সময় হবে না,
কেউ শুনতেও চায় না। পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ, যে কারণে বলা হতো সোনার বাংলা। এখানের কাপড়, এখানের ফল, এখানের ধান, এখানের পাট, এগুলা সারা পৃথিবীর জন্য। দক্ষিণ পূর্ব এশিয়া একটা মাত্র টাকার কারখানা ছিল, টাকা চাপানো দিল মহাতব চাঁদ জগৎ শেঠ। এ হলো বাংলা। সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা, আমি সব মুঘল পাঠান বাদ দিলাম, ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা এসে মির্জাফরের কেস কনভিন্স করলো, মির্জাফরের বিশ্বাসঘাতকতায় এবং রবার্ট ক্লাইভের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলা পরাধীন হয়ে গেল তখনকার মতো করিয়া। 1757 সনের সেই যে বাংলা পরাধীন হয়ে গেল, পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেল 1773 সনে দুর্ভিক্ষ হইল, মহা দুর্ভিক্ষ। 1/3 লোক মারা গেল। অনেকে বলে 74-এ অনেক দুর্ভিক্ষ হইছে, কিন্তু 1/3 লোক মারা গেল 1773 সনে। 57 সনে ব্রিটিশরা দেশ নিল, আর 73 সনে 1/3 লোক বাংলায় মারা গেল, মহামন্বন্তর। ঠিক আছে। সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল, গোল্ড নিয়ে গেল স্টিমারে এবং লন্ডন শহর করলো। তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো, এটা কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে। সেই বাংলা যে দরিদ্র হলো, দরিদ্র হওয়ার পরে কি হলো, নীল সাহেবরা আসলো, নীল চাষ করাইলো, অত্যাচার করলো, খাজনা দেও, টাকা দেও, পয়সা দেও। এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে বলেছে, হে খুদা, আমাদের কেমন সন্তান দাও, যে সন্তান বিদেশিদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে, হে ভগবান, আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব। বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গীয় দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গীরা। ওই বার্মিজ যারা, যাদেরকে এখন আমরা কি বলি বার্মা, এদেরকে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে এসে ধান কাটতে নিয়ে যেত, মেয়েদেরকে ধরে নেয়। এগুলো পড়েন, সোনারগাঁও যখন রাজধানী ছিল। সেই যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে, কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন, মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন, যেখানে বাঙালি জয়লাভ করলো, ওয়ার্ল্ড কাপ পাইলো, শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এটা যদি কেউ স্বীকার না করে, সে ইতিহাস মানে না। অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান। আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা 3 বার বলছি আমাদের নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে। ওই ইঞ্জিনিয়ার্সে যখন 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে, আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, আমি বলছি, আমার কথাটা শোনেন আপনি। আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, তারও আগে শেরে বাংলাকে ফজলুল হক হুসেন, কিন্তু মৌলানা ভাসানী ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন, এমনকি বঙ্গবন্ধুর মাথার উপরে থেকে 57 সন থেকে এই কথাটা বইলা, কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু। আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইল, তখন সেনাবাহিনী প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো। ওই পিলখানাতে বলেন, আর রাজারবাগে বলেন, আর জিয়াউর রহমানের সেই 27শে মার্চ, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই খালেদ মুশারফের, মেজর হায়দারের ইতিহাস। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও, তীরহারাই ঢেউ সাগর পাড়ি দিব রে, বাংলার সন্তান চলো সমানে সমান। আমি কালকে মেজর হায়দার বীরুত্তম যে 35,000 মুক্তিযোদ্ধা তৈরি করেছিল, ঢাকা সহ কুমিল্লা সহ সমস্ত এলাকাতে, যে সবচেয়ে বড় লিড করেছে খালেদ মুশারফের নেতৃত্বে, মেজর হায়দারের সেই দুর্ভাগ্যজনক ইতিহাস পড়ে আমার চোখের পানি আসতেছে। আমি সবাইকে বলবো, বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের বই যে এলাকাতে হয়েছে, আবার পড়েন আপনারা। আর আজকের প্রজন্মকে আমি, হে বাবারা, হে আমার ছেলেরা, নাতিরা, তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো। এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না, পৃথিবীর কোন জাতির ইতিহাসে 9 মাসে এত যুদ্ধ, এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে। এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই, আর আমরা বলবো হা হা হা, আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব। নো, এই দেশে মুক্তিযুদ্ধ
থাকতে হবে, 71 থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ। আমি কথাটা এটা বলছি। মাসুদ কামাল, আমি কাজের মাধ্যমে তারা কিন্তু আমাদের এই দেশের ইতিহাসে তাদের নাম আছে, কিন্তু একজনের সঙ্গে একজনের নাম বললে আপনি যখন একজনকে প্রশংসা করবেন তখনই আরেকজনের নাম আনতে হবে কেন? আপনি ধরেন একটা ছোট্ট উদাহরণ দেবেন, আমরা যখন বিভিন্ন জায়গায় খাই না, মনে করেন একটা রেস্টুরেন্টে আপনি খাইছেন, ওই রেস্টুরেন্টে খাওয়াটা খুব ভালো, যে আপনি বললেন যে ভাই অমুক রেস্টুরেন্টে খাইছেন, রেস্টুরেন্টে খাওয়া খুব ভালো, আমি সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিই এইটা আর কি, আপনি ওইটার কথা বললেন না, কাল যাকে আপনি খাওয়াইলাম আমার এক রেস্টুরেন্টের কথা, আরে ভাই কালকে আলাপ তো হচ্ছে না, আজকে আলাপ হচ্ছে। আজকে আলাপ একজনকে তুলে আরেকজনকে খাটো করে ছোট করে দেখানোর যে প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা ভালো না। যখনই মুক্তিযুদ্ধের কথা উঠতেছে, ভাই মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আর কোনো আলাপ নাই। এখন উনাকে কতভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে, কেন যে উনাকে খাটো করতে পারলে তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধটাকেও খাটো করা হবে। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে, একজন তো এক পাগল ছাগল থেকে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, সে দাবি করে বসছে 2000 বসছে। তো এখন ও চায় যে সবাই আলোচনা করুক, ও কিন্তু এটাই চায়, ওর লক্ষ্য কিন্তু আর কিছু না। আচ্ছা, ওর লক্ষ্য এটা আলোচনা হোক। ভাই ওই সংখ্যা নিয়ে আলোচনা কেন করবো আমরা, যেটা নাকি ডিসাইডেড জিনিসটা? ও একটা আজগুলোর মতো, ও মানে একটা উন্মাদ লোক, সে কি বললো না বললো তো কি আসে যায়। কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা এমন একটা জায়গায় আছি যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের আর কাজ নেই, আর কাজ আছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মুক্তিযুদ্ধের যে অবস্থান, আচ্ছা উনি যখন মুক্তিযুদ্ধ শুরু করছেন, যার যার অবস্থান তার কাছে, এই মুক্তিযুদ্ধে কি ভাষা নিয়ে সাপোর্ট ছিল? ভাষা নিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল? ভাই এগুলি এখন তার মানে কি ভাষা নিয়ে আলাদা একটা স্ট্র্যাটেজি ছিল। এখন এটা কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা না, কম্পেয়ার করবেন কেন? যার যার অবস্থান তার। সৌরভ যখন মারা গেছেন, এখন ওটা এর মধ্যে আনতে হবে কেন? শেরে বাংলা যখন মারা গেছেন, এর মধ্যে আনতে হবে কেন? এই যে আনার যে প্রবণতাটা, এইটার মতলব, এই মতলবের মূল লক্ষ্যটা হলো যে মুক্তিযুদ্ধটাকে কিভাবে ডিফেম করা, মুক্তিযুদ্ধটা কিভাবে মানে কম করা যায়, মূল্যায়ন মানে করা যায়, কিভাবে এটা বলা যায় যে মুক্তিযুদ্ধ আসলে কেউ মানে আসলে মুক্তিযুদ্ধ হয়ই নাই। আমি একটা খালি সিঙ্গেল একটা কথা বলি, ছোট একটা কথা বলি। ওই যে প্রথম যখন ওই উন্মাদ বললো না 2000 লোক মারা গেছে, এটা শোনার পর একজন আমাকে বলতেছে যে 90,000 পাকিস্তানি মিলা মাত্র 2000 বাঙালিকে মারলো। তো ওদের তো ওই সময় ওদের যে বিভিন্ন গাড়িটারি চলছে, ওদের পেট্রোলের খরচ ওদের মধ্যে ওঠে নাই। কারণ উল্টা ওরা দাবি করতে পারে যে আমরা তো আসলে আমাদের তো ক্ষতিপূরণ দাও, এত টাকা খরচ করে 9 মাস তোমাদের থাকলাম, মাত্র 2000 মারলাম। তো এগুলো ফাইজলামি, বুঝলেন?